Hello, my dear viewers and students. I am Shamiran Rai, having the experience of more than 20 years teaching in English, standing in the classroom, practical. With that experience, today I will show you something easy idea uh, how to make the interrogative sentence in English very easily. That experience I will share with you with the help of operators. How we can make the interrogative sentence with the help of operators. Today I will explain with you and share with you. Now, my dear viewers, interrogative sentence. এখানে সবাই দেখতে পাচ্ছ যে ইন্টারোগেটিভ সেন্টেন্সে লেখা আছে এবং অ্যান্ড অপারেটর বলে একটি কথা আছে। আমি আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে গেলে অপারেটরের সাহায্য নিয়ে কত সহজে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করা যায়। Then the question may be arised, what are the operators or what is the operator? What is the function of the operators? Operator kara. Without operator, no one can make any type of interrogative sentence. তো অ্যাট ফার্স্ট আমরা পরিচিত হই যে অপারেটর কারা। অপারেটরটা আগে চিনে নিই যে আমাকে কোয়েশ্চেন বানাতে গেলে প্রথমে আমাকে অপারেটর ব্যবহার করতে হয়। এই অপারেটর কারা? অপারেটর ইংরেজিতে 4 ধরনের শব্দ অপারেটর হতে পারে। তাদের নাম আমি এখানে লিখেছি, বি ভার্ব, হ্যাভ ভার্ব, মডালস এবং ডু। এই 4 ধরনের অপারেটর দিয়েই ইংরেজিতে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করা হয়। এবার বি ভার্ব বলতে আমরা যেটা বুঝি অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, অনেকেই তোমরা জানো। হ্যাভ ভার্ব বলতে বোঝায় হ্যাভ, হ্যাজ এবং হ্যাড। যে সেন্টেন্স তৈরি করতে আই স্পেশালি রেফার টু দ্য অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স তৈরি করতে যে ধরনের অ্যাসার্টিভ সেন্টেন্স তৈরি করতে হ্যাভ ভার্ব বা বি ভার্ব ব্যবহার করা হয়, সেই বি বা হ্যাভ ভার্ব ওই সেন্টেন্সকে যদি আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স বানাই তাহলে অপারেটর হয়ে কাজ করে। এবার যে সেন্টেন্সগুলোতে বি ভার্ব বা হ্যাভ ভার্ব থাকে না, মোডাল ব্যবহার করা হয়। যেমন মোডাল বলতে আমি তাদের নাম এখানে লিখেছি। মোডাল বলতে শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, এগুলো হচ্ছে কমন বা প্রাইম অপারেটর বা মোডাল ভার্ব। এগুলোর সাহায্যে আমরা অপারেটরের কাজ করাবো। এবার যদি দেখি কোনো সেন্টেন্সের মধ্যে বা যে সেন্টেন্স বানাতে বি ভার্ব, হ্যাভ ভার্ব এবং মোডালের প্রয়োজন হয় না, সরাসরি ভার্ব ব্যবহার করা হয় সাবজেক্টের পরে, অ্যাসার্টিভ সেন্টেন্সে সরাসরি সাবজেক্টের পরে ভার্ব ব্যবহার করা হয়, সেই ক্ষেত্রে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে ডু অপারেটর কাজে লাগাবো। এবার ডু থেকে তৈরি হয় ডু, ডাজ, ডিড। অনেকে বলে থাকেন, অনেক টিচাররা বলে থাকেন এই অপারেটরকে হেল্পিং ভার্ব বলে থাকেন, কিন্তু আমি এখানে হেল্পিং ভার্ব বলবো না। তার কারণ সব হেল্পিং ভার্ব কিন্তু অপারেটর কাজ করতে পারে না, আবার সব ভার্ব অপারেটর বা হেল্পিং ভার্বের কাজ করতে পারে না। কাজে এদেরকে অপারেটর বলাই উচিত, কারণ এরা কেবলমাত্র ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করার সময় একটি বিশেষ ভূমিকা পালন করে। এবার আমি এক্সাম্পল দিচ্ছি। যে ফার্স্টে সবাই দেখো এখানে লেখা আছে অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স, এই অ্যাসার্টিভ সেন্টেন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন ইংলিশ because assertive sentence is the mother of all other sentence. If you can make the assertive sentence, then if transform this assertive sentence in different ways, then exclamative sentence or imperative or interrogative sentence are very easy to make when you know the assertive sentence. Because the assertive sentence টা আমি আগে লিখেছি, এটা I have mentioned in my first video lesson number 1. সেখানে বলেছিলাম যে অ্যাসার্টিভ সেন্টেন্স তৈরি করার নিয়ম হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। ফর এক্সাম্পল, হি ইজ বিজি। অ্যাজ আই হ্যাভ নো more space to write, so I have written a small sentence here. He is busy. এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। এটা অ্যাসার্টিভ সেন্টেন্স কেন? অ্যাসার্টিভ সেন্টেন্সের প্যাটার্নই এই ফর্মুলা দেওয়া আছে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এই প্যাটার্নে অ্যাসার্টিভ সেন্টেন্স থাকে। এবার এটাকে সহজে ইন্টারোগেটিভ করা যায়। কিভাবে সহজে ইন্টারোগেটিভ করা যায়? আমি আগেই বলেছি যে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে অপারেটর কাজে লাগবে। অপারেটর কারা তার নাম এখানে বা শব্দগুলো বর্ণনা করা আছে, মানে সেন্টেন্সের মধ্যে এই শব্দগুলো অপারেটর হতে পারে। এখানে অপারেটর হিসাবে এটাকে যখন ইন্টারোগেটিভ করেছি, ইজ হি বিজি, ইজ হি বিজি, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। এবার এই যে ইজটা অ্যাসার্টিভ সেন্টেন্সে ভার্ব ছিল, সে সাবজেক্টের আগে এখানে সে বসেছে, এই কিন্তু এখানে অপারেটর। যারা বলেন যে এখানে হেল্পিং ভার্ব আগে তুললে
ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়, কিন্তু ইজ তো এখানে হেল্পিং ভার্ব নয়, ইজ এই সেন্টেন্সে কিন্তু ভার্ব। কাজে এই জন্য আমি বলছি হেল্পিং ভার্ব না বলে অপারেটর বলা উচিত। কাজে এটা হয়ে গেল ইন্টারোগেটিভ সেন্টেন্স। তার জন্য আমি ইন্টারোগেটিভ সেন্টেন্সের ফর্মুলা লিখেছি যে অপারেটর, ওপি মানে এখানে শর্টে লিখেছি অপারেটর প্লাস সাবজেক্ট প্লাস অবজেক্ট। এই যে অপারেটর প্লাস সাবজেক্ট প্লাস অবজেক্ট, এখানে যেহেতু অনেকেই ভার্ব বা হেল্পিং ভার্ব বলে থাকেন, বা এই ফর্মুলার সাথে রিলেট করার জন্য একে সামনে নিয়ে চলে এসেছি। যখন এখানে ছিল ভার্ব, কিন্তু সামনে যখন এসছে ও কিন্তু মোর দ্যান ভার্ব, দ্যাট মিনস দিস ভার্ব ইজ প্লেইং দ্য রোল অফ অপারেটর। কাজেই এখানে আমি এই জন্য অপারেটর লিখেছি। তার মানে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ফর্মুলা হচ্ছে অপারেটর প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। আই অ্যাম again tell you that the formula of interrogative sentence is operator plus subject plus verb plus object. এখানটায় আমি যখন এই ভার্বটাকে অমিট করে দেবো তখন অবজেক্টের আগে এখানে ভার্ব বলবো। এবার এখানে কিভাবে ইউজ করা যায়, I am giving a second example. The boys are making noise. এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স মিন যেগুলো নর্মালি কিছু ডেসক্রাইব করে বা ন্যারেট করে, দ্যাট টাইপ অফ সেন্টেন্স আর কল্ড অ্যাসার্টিভ সেন্টেন্স। তো এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। এই অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে এখানেও দেখো, এখানেও একটা কিন্তু বি ভার্ব রয়েছে, এই আমিজার থেকে একটা বি ভার্ব রয়েছে, এটাকে জাস্ট আগে তুলে দিয়েছি, সাবজেক্টের আগে লিখে দিয়েছি at the beginning of the sentence, are the boys making noise, are the boys making noise. And when you are speaking or writing an interrogative sentence, especially for the cases of speaking, just change your voice style, that mean in notation should be changed. Are the boys making noise? This is an interrogative sentence. অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সে বলা হচ্ছিল ছেলেগুলো গন্ডগোল করছে, ইন্টারোগেটিভ সেন্টেন্সের মানেটা দাঁড়ালো ছেলেগুলো কি গন্ডগোল করছে, ছেলেগুলো কি গন্ডগোল করছে। এবার এই কি বাংলাতে এই কি বানান কিন্তু কয়হস্যে কি। যখন এই শব্দগুলো অর্থাৎ এই অপারেটরগুলো দিয়ে কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করা হয় বাংলাতে, যদি আমি সেই ইন্টারোগেটিভ সেন্টেন্সের মানে করি তাহলে সেটা বাংলায় কি বানানটা কয়হস্যি করা উচিত, কয় দীর্ঘই নয়। কেন? কারণ তার উত্তর হ্যাঁ বা না অথবা ইয়েস বা নোতে হয়। যেমন সবাই দেখো, যদি এই প্রশ্নটি করি আর দ্য বয়েজ মেকিং নয়েজ, যদি প্রশ্নটা করা হয়, যিনি প্রশ্নটি শুনছেন তিনি নিশ্চয়ই বলবেন ইয়েস অর নো। তাহলে ইয়েস আর নো এর একমাত্র উত্তর। তার মানে আমি আবার বলছি যে যখন আমরা এই বি ভার্ব, হ্যাভ ভার্ব, মোডাল বা ডু ইত্যাদি ব্যবহার করে আমরা কোনো কোয়েশ্চেন বানাই তখন কিন্তু তার আনসার কিন্তু ইয়েস বা নোতে হয়। এটা ইন্টারোগেটিভ সেন্টেন্সের একটি বিশেষ প্যাটার্ন, এছাড়াও ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে, এটাকে রপ্ত করলে সেকেন্ড অপশনটা বোঝা সহজ হয়ে যায়। আমি এবার নানান রকম এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করছি। বি ভার্বের দুটি উদাহরণ দেওয়া হলো, সেটা হচ্ছে এখানে একটা, এখানে একটা। এবার হ্যাভ ভার্বের এক্সাম্পল দিচ্ছি। হ্যাভ ইউ কমপ্লিটেড ইওর হোমওয়ার্ক? হ্যাভ ইউ কমপ্লিটেড ইওর হোমওয়ার্ক? সাপোজ, তার মানে তুমি হোমওয়ার্ক কমপ্লিট করেছো। হ্যাভ ইউ, এটা অ্যাসার্টিভ সেন্টেন্সে এই বক্তব্যটা ছিল ইউ হ্যাভ কমপ্লিটেড ইওর হোমওয়ার্ক। এটাকে যখন আমি ইন্টারোগেটিভ সেন্টেন্স বানিয়েছি তখন এটা ইউ হ্যাভ কমপ্লিটেড, হ্যাভটাকে সাবজেক্টের আগে তুলে দিয়েছি, অর্থাৎ হ্যাভ এখানে অপারেটর হয়ে একদম বিগিনিং অফ দ্য সেন্টেন্সে শুরুতে চলে এসছে, সঙ্গে সঙ্গে ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে গেছে এবং শেষে একটা ইন্টারোগেশন মার্ক এখানে দিতে হবে, সাইন দিতে হবে। কাজে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। আরও উদাহরণ দেওয়া যায়। সাপোজ রাম হ্যাজ প্লেড ফুটবল। রাম হ্যাজ প্লেড ফুটবল, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সকে কি করে ইন্টারোগেটিভ করে? শুধু হ্যাজটাকে আগে তুলতে হবে। হ্যাজ রাম প্লেড ফুটবল। এখন এখানে একটা কোয়েশ্চেন অ্যারাইজ করতে পারে যে অ্যাট ফার্স্ট আই উইল থিঙ্ক দ্য অ্যাসার্টিভ সেন্টেন্স, দেন আই উইল ট্রান্সফার দিস অ্যাসার্টিভ সেন্টেন্স ইনটু ইন্টারোগেটিভ সেন্টেন্স, দেন ইট উইল টেক মাস্ট টাইম। তাহলে তো অনেক সময় লেগে যাবে। তাহলে কি করব? ইন কেস অফ স্পিকিং, হোয়াট আই উইল ডু,
তখন ভাবতে হবে প্রত্যেককে যে আমাকে যেটা অপারেটর দিয়েই সেন্টেন্সটা শুরু করতে হবে। কোনো একটি সেন্সকে ক্লিয়ার করতে কোন অপারেটর দিয়ে আমি শুরু করব, কারণ বিভিন্ন অপারেটর বিভিন্ন মিনিং ক্যারি করে অন্য ভার্বের সাথে বা নিজে বসার পরে। যে কোন অপারেটর কোন মিনিংটাকে ক্লিয়ার করে সেই মিনিংটা এক্সপ্রেস করার জন্য সেই অপারেটর দিয়ে আমি স্টার্ট করব। সো দ্যাট কমপ্লিটলি ডিপেন্ডস অন দ্য টেন্সের উপরে ডিপেন্ড করে এবং যে আমি কোন অপারেটরটা ব্যবহার করব। সেটা অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে সেন্সটা ডেভেলপ করে। আমি বারবার অ্যাসার্টিভ সেন্টেন্স আমি পড়াচ্ছি, এখানে দেখাচ্ছি ইন্টারোগেটিভ সেন্টেন্স, কিন্তু আই অ্যাম মেনশনিং দ্য নেম অফ অ্যাসার্টিভ সেন্টেন্স এগেইন অ্যান্ড এগেইন বিকজ অ্যাসার্টিভ সেন্টেন্স ইজ দ্য কি ফর্মুলা টু মেক দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এটা থেকে অন্য যে কোনো সেন্টেন্সে ট্রান্সফার করা যায়। এরপরে আসছে আমি মোডাল কারা মোডাল হতে পারে? শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, এটা হচ্ছে মোডাল। এই ধরনের সেন্টেন্স আমরা বহু জায়গাতে ব্যবহার করি। আই উইল গো টু দিল্লি টুমরো, এটা একটা উইলের ব্যবহার। এবার জাস্ট উইলটাকে আগে তুলে দিলে উইল আই গো টু দিল্লি টুমরো, উইল আই গো টু দিল্লি টুমরো, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। আবার ইউ শুড রেসপেক্ট ইউর টিচার, ইউ শুড রেসপেক্ট ইউর টিচার। ইউ শুড, এখানে শুড ব্যবহার করেছি। ইন্টারোগেটিভ করতে গেলে জাস্ট শুডটাকে আগে আনতে হবে। শুড ইউ রেসপেক্ট ইউর টিচার, শুড ইউ রেসপেক্ট ইউর টিচার, কোয়েশ্চেন মার্ক। কাজে শুধু এই শব্দগুলো মনে রাখলেই হয়ে যায়। এবার আমি তবে আরেকটা কথা উল্লেখ করে দিই, যখন আমরা মোডাল ব্যবহার করি, মোডাল ব্যবহার করার সময় কিন্তু খেয়াল রাখতে হবে যে সেন্টেন্সে মোডাল ব্যবহার করা হয় সে সেন্টেন্স যে টাইপেরই সেন্টেন্স হোক না কেন, whether it may be assertive, it may be interrogative, it may be operative, exclamatory, anything may be. In all these cases, you must write or speak the present form of the verb. Present form of the verb. And remember it, when you use the modals, modal cannot sit down in a sentence alone. মোডাল কখনো কোনো সেন্টেন্সের মধ্যে একা বসতে পারে না। মোডালের সাথে সবসময় অন্য একটি ভার্ব থাকে, সবসময় অন্য একটি ভার্ব থাকে। কিন্তু এই প্রসঙ্গে আরও একটি কথা বলে দিই, উপরে যে বি ভার্ব এবং হ্যাভ ভার্ব আছে এরা কিন্তু একা বসে সেন্টেন্স তৈরি করতে পারে, সে যে কোনো সেন্টেন্স তৈরি করতে পারে। বি ভার্ব এবং হ্যাভ ভার্বের কিন্তু এই ক্ষমতাটা আছে যে ও একা বসে সেন্টেন্স তৈরি করতে পারে, ও দ্বিতীয় কোনো ভার্ব ওর সাথে লাগে না। কিন্তু মোডালের কিন্তু সেই ক্যাপাসিটি নেই যে ও একা একা সেন্টেন্স তৈরি করতে পারে। তার মানে মোডাল যখন কোনো সেন্টেন্সে ব্যবহার হয় তখন মোডালের সাথে অন্য কোনো একটি ভার্ব থাকে। আমি সেই ভার্বের কথা বলছি যে সেন্টেন্সে মোডালের ব্যবহার হবে। সেই ইন্টারোগেটিভ সেন্টেন্স হলে তো আমি সাবজেক্টের আগে একদম শুরুতে লিখব, কিন্তু আরও একটি ভার্ব তো থাকবে মোডালের সাথে, সেই ভার্বটি অবশ্যই প্রেজেন্ট ফর্ম হবে। নট অনলি জাস্ট প্রেজেন্ট ফর্ম, হোয়াট ইট উইল বি উইথ ফ্রেশ ফর্ম, এটা ফ্রেশ ভার্ব ফর্ম হতে হবে। ফ্রেশ মিনস আমি যেটা বলতে চাইছি যে ইউ শুড রেসপেক্ট ইউর টিচার, এটাকে ইন্টারোগেটিভ করলাম। শুড ইউ রেসপেক্ট ইউর টিচার, শুড ইউ রেসপেক্ট ইউর টিচার। এই যে রেসপেক্ট কথাটি কোনোভাবে চেঞ্জ হচ্ছে না। রেসপেক্ট সাথে না রেসপেক্টস কোনো এস নামক অক্ষর বা ইএস নামক অক্ষর বা কোনো লেটার যুক্ত নেই, বা রেসপেক্টিং বা রেসপেক্টেড এমন কোনো সাফিক্স বা পরবর্তী শব্দাংশ কিন্তু মূল ভার্ব রেসপেক্টের সাথে যুক্ত নেই। কাজে বি কেয়ারফুল হোয়েন ইউ আর ইউজিং দ্য মডাল, ডোন্ট চেঞ্জ দ্য ভার্ব। ভার্বটাকে ফ্রেশ ফর্মে রাখতে হবে, প্রেজেন্ট ফর্মে রাখতে হবে। 4 নম্বরে আসবো আমি যে ডু অপারেটর ইন্টারোগেটিভ সেন্টেন্সে কখন কাজে লাগে। ডু অপারেটর ইন্টারোগেটিভ সেন্টেন্সে কখন কাজে লাগে? যে সেন্টেন্স তৈরি করতে বা যে সেন্টেন্সের মধ্যে এরা তিনজন থাকে না বা প্রয়োজন হয় না, সেখানে ডু কে ব্যবহার করা হয় অপারেটর হিসাবে, সেন্টেন্সের শুরুতে ব্যবহার করা হয়। অর্থাৎ যে সেন্টেন্সে বি ভার্ব, হ্যাভ ভার্ব বা মোডালস কোনোটাই থাকে না বা প্রয়োজন হয় না, তখন সেই ইংরেজি সেন্টেন্সকে যদি আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স বানাই তখন আমরা ডু ব্যবহার করি। এবার ডু বিভিন্ন রূপে ব্যবহার হতে পারে। ডু এর এখানে 3টে রূপ এখানটা লেখা আছে, ডু, ডাজ, ডিড, এর 3টে রূপই কিন্তু কাজ করতে পারে। এরা সবাই হচ্ছে ডু। এবার
কয়েকটা এক্সাম্পল দিলে তোমাদের কাছে বিষয়টা আর একটু পরিষ্কার হয়ে যাবে। যেমন যে দে ট্রাভেল ইন এ ট্রেন, দে ট্রাভেল ইন এ ট্রেন, তার একটা ট্রেনে ভ্রমণ করে। তারপর দে ট্রাভেল ইন এ ট্রেন, in this sentence there is no be verb, have verb or modals. Notice this, they travel in a train, এখানে only one verb travel, ট্রাভেলটা শুধু ভার্ব, এর সাথে কোনো বি ভার্ব, হ্যাভ ভার্ব, মোডাল কিছু নেই। এবার এই সেন্টেন্সকে যদি আমার ইন্টারোগেটিভ করতে হয় তাহলে আমার এখানে ডু কে ব্যবহার করতে হবে, একদম শুরুতে সাবজেক্টের আগে, দের আগে বসাতে হবে আমার এই ডু এর রূপকে। এবার প্রশ্ন হচ্ছে আমি ডু নেব না, ডাজ নেব না, ডিড নেব, কোনটা নেব? That depends on the verb in the main sentence, that means in the assertive sentence. আমি এখানে বলেছি they travel in a train, they travel in a train, তার মানেটা হচ্ছে এখানে ট্রাভেলটা এখানে সম্পূর্ণরূপে ট্রাভেলের সাথে আর কিছু কোনো এস বা এস বা আইএনজি কিছু যুক্ত নেই, এখানে ফ্রেশ প্রেজেন্ট ফর্মে আছে। যদি দেখি যে সেন্টেন্সে কেবল একটি মাত্র ভার্ব আছে এবং সেটা অবশ্যই অ্যাকশন ভার্ব, অ্যাকশন ভার্ব আমি ভিডিও নাম্বার 2 তে বুঝিয়েছি। অ্যাকশন ভার্ব, অ্যাকশন ভার্ব কাকে বলে একটুখানি সহজে বলে দিই। বি ভার্ব আর হ্যাভ ভার্ব বাদে যত ভার্ব আছে সবই অ্যাকশন ভার্ব। বি ভার্ব এবং হ্যাভ ভার্ব বাদে যত ভার্ব আছে সবই অ্যাকশন ভার্ব। তার মানে যে সেন্টেন্সে অ্যাকশন ভার্ব থাকে সেই সেন্টেন্সে বি ভার্ব বা হ্যাভ ভার্ব থাকবে না। যদি থাকে, থাকার একটা পার্ট আছে, তাহলে সেখানে তো বি ভার্ব বা হ্যাভ ভার্ব দিয়ে তো অপারেটরের কাজ করবে। কিন্তু যেখানে দেখতে পাচ্ছি অ্যাকশন ভার্ব একা আছে, তার সাথে বি ভার্ব বা হ্যাভ ভার্ব নেই, সেক্ষেত্রে আমি কি করব? ডু কে আমি কাজে লাগাবো। যদি দেখি ওই অ্যাকশন ভার্ব প্রেজেন্ট ফর্মে আছে, যেমন দে ট্রাভেল ইন এ ট্রেন, ট্রাভেলটা এখানে সম্পূর্ণ প্রেজেন্ট ফর্মে আছে, কারণ ট্রাভেলের পাস্ট ফর্ম হচ্ছে ট্রাভেলড, কাজে এটা প্রেজেন্ট ফর্মে আছে, ফ্রেশ ফর্মে আছে, তাহলে বুঝতে হবে এখানটা আমার ডু কাজে লাগবে। আর যদি কোনো কারণে বলতাম যে হি ট্রাভেলস ইন এ ট্রেন, জাস্ট টেন্সগত কারণে দেটাকে পাল্টে দিলাম, হি ট্রাভেলস ইন এ ট্রেন, তখন কিন্তু যেহেতু ট্রাভেলস আছে, ট্রাভেলের সাথে এস বা ইএস যুক্ত আছে, তখন আমরা কিন্তু ওখানে অপারেটর ডাজ কাজে লাগাতাম। তখন বলতাম আমি ডাজ হি ট্রাভেল ইন এ ট্রেন, ডাজ হি ট্রাভেল ইন এ ট্রেন। আর এটাকে তখন বলতাম ডু দে ট্রাভেল ইন এ ট্রেন, ডু দে ট্রাভেল ইন এ ট্রেন, কোয়েশ্চেন মার্ক। শুধু একটু গলার স্বরের উত্থান পতনটাকে, যেমন বাংলাতে আমরা কোয়েশ্চেন করতে গেলে যেভাবে একটু জিজ্ঞাসার ভাবে বলি, জিজ্ঞাসার একটা ভাব প্রকাশ করি, ইংরেজিতেও ঠিক সেম ওয়েতে সেই ভাবটা প্রকাশ করে প্রশ্নটাকে প্লেস করতে হবে। লাস্টে রইল কি ডিড। ডিড কখন? তাহলে একই সেন্টেন্স থেকে আমি এক্সাম্পল দিচ্ছি। দে ট্রাভেলের জায়গায় ধরে নাও দে ট্রাভেলড, ইডি পাস্ট ফর্ম করা আছে। যদি দেখি যে অ্যাকশন ভার্ব ফার্স্ট ফর্মে আছে এবং তার সাথে অন্য কোনো বি ভার্ব বা হ্যাভ ভার্ব বা মোডাল কোনো কিছু নেই, ভার্বটি একা আছে, তাকে ইন্টারোগেটিভ করার প্রয়োজন, তখন আমরা কি করব? যে তখন কিন্তু আমরা ডিডকে অপারেটর হিসাবে শুরুতে লিখব। তখন লিখব ডিড দে প্লে, প্লে নট প্লেড, ডিড দে প্লে, সরি ডিড আমি যে আগে যে এক্সাম্পলটা দিয়েছিলাম, ডিড দে ট্রাভেল, ডিড দে ট্রাভেল ইন এ ট্রেন, ট্রাভেলড ইডি করছি না কিন্তু, ডিড দে ট্রাভেল ইন এ ট্রেন, কোয়েশ্চেন মার্ক। তিনটে ক্ষেত্রেই লক্ষণীয় এটা যে ডিড ব্যবহার করি, ডাজ ব্যবহার করি বা ডু ব্যবহার করি, প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু ভার্বটাকে ফ্রেশ রেখেছি। অর্থাৎ আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে যখন আমরা তৈরি করি, যদি দেখি সেন্টেন্সটির মধ্যে অ্যাকশন ভার্ব একা আছে, তখন কিন্তু আমরা সেই অ্যাকশন ভার্বের রূপ অনুযায়ী প্রেজেন্ট ফর্ম হলে ডু বা ডাজ, পাস্ট ফর্ম হলে ডিড ব্যবহার করি। কিন্তু প্রতিটি ক্ষেত্রে কিন্তু আমরা যে অরিজিনাল ভার্ব, যেমন উদাহরণ দিলাম ট্রাভেল, ওটা কিন্তু ফ্রেশ ফর্মে বসে। প্রতিটি তিনটি জায়গাতে ও ট্রাভেলই ছিল। যেমন ডু দে ট্রাভেল, ডাজ হি ট্রাভেল, আবার বলতে পারি ডিড হি ট্রাভেল। ট্রাভেল সব ভাবটি কিন্তু কোনোভাবে এদিক ওদিকে ওর সাথে কোনো সাফিক্স কিছু যুক্ত হচ্ছে না, এটা মনে করে। এটা সবসময় করবে যে এদিকে ডু ডাজ বললাম আবার অন্যদিকে ট্রাভেল ভাবের সঙ্গে কিছু একটা জুড়ে দিলাম, তাহলে কিন্তু ইনকারেক্ট হয়ে যাবে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা, এটা মনে রাখার দরকার। কাজে এই যে মোডাল আর ডু এর ক্ষেত্রে ইংরেজিতে অনেকটা ভুল কারেকশন করা যায় বা এড়িয়ে যাওয়া যায়, যে যখন আমরা এই মোডাল ব্যবহার করি কোনো সেন্টেন্সে, বিভিন্ন সময় মোডাল ব্যবহার করি, সেই মোডালের সময় ভাবটাকে প্রেজেন্ট ফর্মে রাখতে হবে
এবং যখন ডু ডাজ ডিড ব্যবহার করি তখন অবশ্যই ভার্বটাকে প্রেজেন্ট ফর্মে রাখতে হবে। এখন এই যে আলোচনাটি করলাম এর মূল নির্যাস যেটা বেরিয়ে এলো সেটা হচ্ছে এই যে এই ধরনের কোয়েশ্চেনের ক্ষেত্রে কিন্তু এর আনসার ইয়েস বা নোতে হয়। আমি যদি প্রশ্ন করতাম ডাজ হি ট্রাভেল ইন এ ট্রেন, সে কি ট্রেনে ভ্রমণ করে, তাহলে যিনি শুনছেন তে উত্তর দেবে ইয়েস বা নো, এর বাইরে উত্তর হয় না। কিন্তু এই ইয়েস বা নো এর বাইরে কিন্তু আরও এক ধরনের কোয়েশ্চেন আছে, সেই কোয়েশ্চেনকে আমরা বলি WH কোয়েশ্চেন। WH কোয়েশ্চেন মানে যখন বেশি আনসার চাওয়া হয়, দ্য ইনফরমেশন উইল বি মোর দ্যান ইয়েস অর নো, যখন তথ্যটা ইয়েস বা নো এর বেশি হবে। যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি যে হোয়াট ইজ ইউর নেম, যদি কাউকে জিজ্ঞাসা করা হয় এখানে হোয়াট ইজ ইউর নেম, শুরুতে হোয়াট বলে একটা কোয়েশ্চেন ওয়ার্ড বা WH ওয়ার্ড ব্যবহার করা হয়েছে। এখন যিনি শুনছেন তিনি নিশ্চয়ই উত্তরটা হোয়াট ইজ ইউর নেম শোনার পরে নিশ্চয়ই ইয়েস বা নোতে আনসার দেবে না, সে তার নামটাই বলবে। অর্থাৎ আনসারটা অনেক বড় বেশি হয়ে যায়। যখন বেশি আনসারের জন্য আমরা অপেক্ষা করি তখন সেই ক্ষেত্রে ইন্টারোগেটিভ সেন্টেন্স বানানোর জন্য আমরা কোয়েশ্চন ওয়ার্ড ব্যবহার করি। এবার এই কোয়েশ্চন ওয়ার্ড কীভাবে ব্যবহার করা হয়, একদম আলাদা কিছু নয়, যেভাবে এই ইয়েস নো কোয়েশ্চন ওয়ার্ড যেভাবে তৈরি করেছে, এখানে জাস্ট অপারেটরটাকে আগে তুলে দিয়েছি। আমরা WH কোয়েশ্চেন করার আগে সেই অপারেটরের আগে শুধু একটা কোয়েশ্চন ওয়ার্ড বসাতে হয়। সাপোজ আমি বলেছিলাম যে ডাজ হি ট্রাভেল ইন এ ট্রেন, ডাজ হি ট্রাভেল ইন এ ট্রেন, আমি এটাকে WH কোয়েশ্চেন দিয়ে বানাচ্ছি। হোয়েন ডাজ হি ট্রাভেল ইন এ ট্রেন, হোয়েন ডাজ হি ট্রাভেল ইন এ ট্রেন, কখন সে ট্রেনে ভ্রমণ করে, কখন সে ট্রেনে ভ্রমণ করে। হোয়ার ডাজ হি ট্রাভেল ইন এ ট্রেন, ভেরি ইজি, if you just write the WH word according to the meaning of the normal interrogative sentence, then it will become an interrogative sentence for a special form, that is WH question form. আমি এই WH question form আমি পরের ভিডিওতে এর পরে তোমাদেরকে বোঝাবো, যেটা খুবই সহজ, সামান্য কিছু এদিক ওদিকে একটু মিনিংটাকে খেয়াল রাখলে এবং সামান্য একটু বাদ বিচার করলে কিন্তু WH কোয়েশ্চেন সহজে বোঝা যায়। এবং এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট বিকজ স্পেশালি ফর দ্য স্টুডেন্টস হু আর রিডিং ইন স্কুল আর কলেজেস, most of them can't understand the actual meaning of the WH question, so they do not able to catch the meaning the question and they write the wrong answer of the question. কাজে ওইটা WH কোয়েশ্চেনটা ভালো করে বুঝতে হবে। দ্যাট I will discuss in the next video. Today no more. I wish all of you will be good. Thank you for watching the video.